দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম, প্রজ্ঞাপন জারি। প্রতি লিটার অক্টেন 20 টাকা, পেট্রোল 19 আর ডিজেলে বেড়েছে 15 টাকা, কার্যকর শনিবার রাত 12টার পর। যথাসময়ে হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রীর। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের আশ্বাস। বজ্রপাতে সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ সহ 6 জেলায় 14 জনের মৃত্যু, বেশ কয়েকজন গুরুতর আহত, চলছে চিকিৎসা। খুলে দেওয়ার 24 ঘন্টার মধ্যে আবারও বন্ধ হরমুজ। ভারতের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি ইরানের। দ্বিতীয় দফা শান্তি আলোচনার চেষ্টায় তোড়জোড় পাকিস্তানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার রাত 12টার পর থেকে দাম কার্যকর হয়। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন থেকে প্রতি লিটার অক্টেন 140 টাকা, পেট্রোল 135 দরে বিক্রি হবে। একই সঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার 115 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 130 টাকা। জ্বালানি তেলের দাম বেড়েছে প্রতি লিটার অক্টেনে 20 টাকা, পেট্রোলে 19 টাকা, কেরোসিনে 18 টাকা এবং ডিজেলে 15 টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এদিকে জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের ভোগান্তি কমছেই না। টানা কয়েক ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষার পর মিলছে অক্টেন ও পেট্রোল। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে তেলের সংকট নেই, তবে তেল কিনতে আসা ব্যক্তিরা বলছেন সংকট আছে বলে বড় ফিলিং স্টেশন ছাড়া রাজধানীর অন্যান্য স্টেশনগুলোতে মিলছে না জ্বালানি তেল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে মার্কেটিংয়ে কাজ করেন নাইম হাওলাদার। শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে ফিলিং স্টেশনে লাইনে অপেক্ষার পরও কিনতে পারেননি কাঙ্ক্ষিত তেল। অবশেষে শনিবার 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল কিনতে পেরেছেন তিনি। গেট পর্যন্ত আসার পরে আমি চলে গেছি, তেল নিতে পারি নাই। আজকের খুশি, ফুল কার্ড ছিল, 1000 টাকার তেল নিছি ভাই, আলহামদুলিল্লাহ। এমন চিত্র রাজধানীর প্রতিটা ফিলিং স্টেশনে। পাঠাও চালক, চাকরিজীবী কিংবা ব্যবসায়ী, রাজধানীতে যারাই মোটরসাইকেল চালান, ফিলিং স্টেশনে তেলের জন্য অপেক্ষা আর ভোগান্তি পোহানো যেন তাদের প্রধান কাজ। এই ধাক্কা এসে লাগে জীবন জীবিকায়। ভয়াবহ অবস্থা ভাইয়া, ভয়াবহ অবস্থা। আমরা খুবই আছি এখানে এসে, এখন 500 টাকার তেল দিই। যারা আমরা দিনমজুরি খাটি তাদের জন্য প্রচুর সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, 500 টাকার তেল দেয়, আলহামদুলিল্লাহ। যদি প্রতিদিন 500 টাকার তেল দেয় তাতে আমাদের চলে, কিন্তু এখন 500 টাকার তেলে যদি সারাদিন পার করে দিই তা কীভাবে চলবে আমাদের? কিন্তু আমরা তেল পাচ্ছি না, আসলে আমাদের 4 ঘন্টা লাগে। আমাদের যদি 4 ঘন্টা লাগে তাহলে আমরা দিনের কাজ কীভাবে করবো? ফিলিং স্টেশনে প্রাইভেট কার নিয়ে যারা তেলের জন্য লাইনে দাঁড়ান তাদের ভোগান্তিও একেবারে কম নয়। টানা 12 ঘন্টা কিংবা তার চেয়েও বেশি সময় অপেক্ষা যেন নিত্যদিনের কাজ। রাত 2:45 দাঁড়াইছি, এখন বাজে 1:15। লাইনটা দিছি আপনার যে বাংলা ভিশনটা আছে না, ওদিকের থেকে বাংলা মোটর ওই কোনার থেকে লাইন দিছি, সিরিয়াল ধরতে ধরতে এই যে এখন পাইলাম। রাজধানীর মেঘনা, সোনার বাংলা, তালুকদার ট্রাস্ট সহ যে কয়েকটি পাম্প তেল দিচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খান। ফুয়েল পাসের উপর জোর দিচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। চাপ তো আছেই, বাইকের চাপ একটু বেশি অনুযায়ী দিচ্ছি আমরা। ফুয়েল পাসে যারা আছে তাদের 1000 টাকা দিচ্ছি, আর যারা ফুয়েল পাস ছাড়া আসতেছে না তাদেরকে 500 টাকা তেল দেওয়া হচ্ছে। তবে পাম্প কর্তৃপক্ষ আশা করছেন কিছু দিনের মধ্যে পাম্পে তেলের সরবরাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য তার। সরকার প্রধান জানান, 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে 80% নারী। রিপোর্ট করছেন সিকান্দার মান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার কথা জানান। স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার কথাও বলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিগত 2 সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়।
সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান তিনি। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চলাচলের জন্য গাড়ির তেল ও চালকের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তবে এজন্য আন্তর্জাতিক সমস্যা শেষ হওয়ার অপেক্ষায় আছে সরকার। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বজ্রপাতে দেশের 6 জেলায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সুনামগঞ্জে 5 জন, রংপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জে 2 জন করে 6 জন এবং হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনায় 1 জন করে 3 জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। সুচরিতা সূচির ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আলাদা বজ্রপাতের ঘটনায় কলেজ শিক্ষার্থী সহ 5 জন মারা গেছেন। দুপুরে কাল বৈশাখী ঝড়ের সময় ধর্মপাশা, জামালগঞ্জ, দিরাই উপজেলা এবং জয়শ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে এসব হতাহতের ঘটনা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসায় সিলেটে আনা হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতেও বজ্রপাতের ঘটনা হয়। প্রাণ গেছে 2 জনের। উপজেলার আলাদা জায়গায় বজ্রপাতের এসব ঘটনায় আহত হন আরও 3 জন। এছাড়া রংপুরে 2 জন, ময়মনসিংহে 2 জন, হবিগঞ্জে 1 জন, কিশোরগঞ্জে 1 জন ও নেত্রকোনায় 1 জন মারা গেছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরান প্রসঙ্গ। আবারও চরম অশান্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালী। এবার ইরানের গুলির মুখে হরমুজ পার হতে পারেনি কোনো ট্যাঙ্কার ও জাহাজ। ভারতের একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথটি এখনও পুরোপুরি ইরানের দখলে। গেল 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হরমুজ খুলে আবারও বন্ধ করে দিয়েছে ইরান। সাথে সাফ জানিয়ে দিয়েছে ইরানের নৌ বন্দরের উপর মার্কিন অবরোধ যতদিন অব্যাহত থাকবে ততদিন বন্ধ থাকবে হরমুজ। শত্রু দমনে ইরানের নৌবাহিনী প্রস্তুত আছে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এমন ঘোলাটে পরিস্থিতিতে পাকিস্তানের ব্যাপক তোড়জোড় সত্ত্বেও চূড়ান্ত হয়নি কবে হবে ইরান আমেরিকা দ্বিতীয় দফা বৈঠক। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী পার হতে গেলেই ইরানি হামলার মুখে পড়ে একটি ট্যাঙ্কার ও একটি জাহাজ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের 2টি গানবোট থেকে নৌযানগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কারণ খুলে দেওয়ার 24 ঘন্টা পার না হতেই শনিবার নতুন করে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই জলপথটি। পার হতে দেওয়া হচ্ছে না কোনো জাহাজ। শুক্রবার যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানি নৌবন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেয়ায় পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে পড়ে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আমেরিকার অবরোধ থাকবে ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। ফলে আর 4 দিন পর চলমান যুদ্ধবিরতি শেষ হলে ইরান ও আমেরিকা আবারও কি যুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি তার আগে দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে তা নিয়ে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ায় শুক্রবার শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
শর্ত অনুযায়ী 22 এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার আগ পর্যন্ত ইরানের বিপ্লবী বাহিনীর অনুমতি নিয়ে হরমুজ পার হতে পারবে বাণিজ্যিক জাহাজগুলো। তবে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে। আর এর জেরেই আবারও হরমুজ বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার পরেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ভাঙার ধারা বজায় রাখায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রণালীটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না, ততক্ষণ পর্যন্ত প্রণালীর পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। হরমুজ প্রণালী নিয়ে নাটকীয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা নিয়েও অনিশ্চয়তা যেন কাটছেই না। এরই মধ্যে সম্ভাব্য বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ভেঙে ইরানে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও একদিন আগেই সমঝোতা না হলেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। আমি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবো না, নৌ অবরোধ চলবে। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তারা চুক্তিতে রাজি না হলে আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। শত্রুদের তিক্ত পরাজয় উপহার দিতে ইরানি সেনারা প্রস্তুত রয়েছে বলে হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সাফ জানিয়ে দেন, ইরানের ওপর আবারও হামলা হলে কড়া জবাব দেওয়া হবে আমেরিকা ও ইসরায়েলকে। ঘোলাটে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান যাতে আর যুদ্ধে জড়িয়ে না পড়ে, সেজন্য দৌড়ঝাঁপ আর তোড়জোড় চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে ইরান এখনো রাজি হয়নি। এদিকে দ্বিতীয় দিনে গড়িয়েছে ইসরায়েল ও লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতি। অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ সদস্যদের পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েক হাজার বেসামরিক নাগরিক লেবাননে ফিরে আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি স্প্রিং মিটিং অফ IMF অ্যান্ড WBG বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্স কনফারেন্স। অ্যাম্বাসি সুটস বাই হিলটন হোটেলে 2 দিনের সম্মেলনের আয়োজক ইন সার্চ অব রুট ফাউন্ডেশন ISORF। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী। এ সময় গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের মধ্যে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনকারী ওসমান সিদ্দিকী, সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস, সাবেক কূটনীতিক জন এফ ডেনিলোভিস, ডিসি চেম্বার অব কমার্সের সহসভাপতি কিথ অ্যান্ড্রু পেরি। সরকারি বেসরকারি অংশীদারিত্বে ফাইন্যান্সিয়াল পলিসি, পেমেন্টস, কি ফার্ম অ্যান্ড কস্ট এফিসিয়েন্সি শীর্ষক সংলাপে বাংলাদেশ ডিজিটাল লেনদেন নিয়ে কথা বলেন বিকাশের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল, বিশ্বব্যাংকের জ্বালানি খাতের বিশেষজ্ঞ রায়হান ইলাহি, বাংলাদেশ ব্যাংকের পরিচালক হারুনুর রশিদ। It is a regulation and regulating, but there should be a handshake between these two parts and to this that board. People with capital to invest there, but unless we generate sufficient confidence, people would not be investing. So it's very important any institution we build has the right governance. That is the task this weekend, to have the courage to get rid of outdated systems and make sure that every topic reaches people in the fastest manner and at the lowest cost. প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, ফ্যাসিবাদের দীর্ঘ সময় এবং গত প্রায় 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সময় একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে বহুমুখী অপপ্রচারে লিপ্ত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে শক্ত অবস্থান নিয়ে এসব মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন।
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের শপথ গ্রহণের 2 মাস পূর্ণ হওয়া উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মাহাদি আমিন প্রশাসনের গত 60 দিনের কার্যক্রমের একটি বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে তা দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। সামনের দিনে যে কোনো ভুল ত্রুটির যুক্তিসঙ্গত সমালোচনার মাধ্যমে তুলে ধরা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রত্যাশার কথা জানান তিনি। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুযায়ী মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। আপনারা জানেন, বিএনপি সেই রাজনৈতিক দল আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, হামলা মামলা শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আমাদের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সুতরাং সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকারে রাজনৈতিক দল হিসেবে যে কোনো অপপ্রচার, প্রোপাগান্ডা বা রাজনৈতিক হীন চরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে যা চলছে তার বিপরীতে আমরা অবশ্যই নিশ্চিত করতে চাই যে গত 2 মাসে সরকারের মানবাধিকার রক্ষায় যে রেকর্ড তৈরি করেছে তা জনগণের প্রত্যাশা পূরণ করেছে এবং আগামী দিনও ইনশাআল্লাহ তা চলমান থাকবে। তেল সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গতকাল রাজধানীর আসাদ গেটে একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন। এই সময় তেল নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। দীর্ঘদিন ধরে রাজধানী সহ দেশ জুড়ে যে তেল সংকট চলছে এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়ছে বলেও মন্তব্য তার। এর আগে সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হামাক্রান্ত রোগীদের দেখতে যান। হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। হামাক্রান্ত রোগীদের খোঁজখবর নেন জামায়াতের আমির। এ সময় রোগীদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, লুটপাট ও গুরুত্বের অভাবে স্বাস্থ্য খাতে এখন ভয়াবহ বিপর্যয়। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা, স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের 2টা খাত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। এই 2 খাতেই আমাদের উপেক্ষা এবং বঞ্চনা। CBC Tiles, swing to luxury. জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের শেষ দিনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে গতকাল। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, দলের প্রতি অনুগত আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল এবং সংসদে ভূমিকা রাখতে পারবেন যারা, তাদেরকে বিবেচনা করবে মনোনয়ন বোর্ড। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনকে সামনে রেখে দলের নারী নেত্রীদের শেষ দিনের সাক্ষাৎকার নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার বিকাল থেকে দ্বিতীয় এবং শেষ দিনের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। দলের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দিতে বিকাল 3টার আগেই গুলশানে দলের চেয়ারম্যান কার্যালয়ে হাজির হন। বিকাল 3টার কিছু পরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান কার্যালয়ে এসে পৌঁছান। তিনি আসার পর শুরু হয় সাক্ষাৎকার নেয়ার শেষ দিনের কার্যক্রম। সাক্ষাৎকার শেষে বেরিয়ে এসে মনোনয়ন প্রত্যাশীরা জানান, মনোনয়ন বোর্ড তাদের কথা শুনেছেন। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা সম্পর্কে দল জানে। তারা মনে করেন যোগ্যদেরই দল মনোনীত করবে। যারা কাজ করেছে তাদেরকে, এবং যেহেতু সংসদ পার্লামেন্ট অনেক জরুরি একটা জিনিস একটা দেশ চালানোর জন্য, সেখানে আমরা যারা পেশাজীবী এসেছি তাদেরকেও মূল্যায়ন করবেন। চাইল্ড পার্লামেন্ট করেছিলাম, সেই চাইল্ড পার্লামেন্টের আমি আহ্বায়ক ছিলাম এবং স্পিকার ছিলাম। আমাকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী চাইল্ড পার্লামেন্ট সম্পর্কে জিজ্ঞেস করলো যে আসলে কাজ করে কি। দলের কাছে যদি মনে হয় যে আমরা যোগ্য প্রার্থী বা তাহলে আমাদের মূল্যায়ন করবে। আর প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলের বউ তার ওয়াইফ হিসেবে আমি তো প্রত্যাশা করতেই পারি। আমাদের দলের চেয়ারম্যান সহ তারা সবাই একটি বাক্যে বলল যে আপনারা কি আমাদেরকে মানেন কি না। তো আমরা সবাই বললাম যে হ্যাঁ, দল যেটি সিদ্ধান্ত নেবে সেটি আমরা মানব। দীর্ঘদিন কাউন্সিলর, প্রায় একটানা 24-25 বছর যাবৎ দলের দুর্দিনে আমি জনগণের ভোটে আমি বারবার নির্বাচিত হয়ে আসছি। তো আমি সেই আশায় বা সেই ভরসায় আমি নমিনেশন নিয়েছি, জমা দিয়েছি। যেহেতু রাজপথে ছিলাম দীর্ঘদিন, 17 বছর তো আন্দোলন সংগ্রামে ছিলাম, আর আমার রাজনীতি বয়স 29 বছর, আশা করি যে অবশ্যই মূল্যায়ন করবে।
সাক্ষাৎকার চলার সময় ব্যক্তিগত কাজে কিছু সময়ের জন্য বের হন দলের স্থায়ী কমিটি এবং মনোনয়ন বোর্ডের সদস্য নজরুল ইসলাম খান। এই সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করা দুরূহ কাজ। যারা যোগ্য, তাদের মধ্যে যাদের দল আন্দোলন সংগ্রামে তাদের ভালো ভূমিকা আছে, যারা দলের প্রতি অনুগত এবং যারা পারফর্ম করতে পারবে ভালো, এরকম প্রার্থীদেরকে আমরা করবো। কিন্তু খুব ডিফিকাল্ট, প্রায় 900-র মতো প্রার্থী, সে থেকে আমরা 35 জন মাত্র বাইর করতে হবে, এটা খুব কঠিন কাজ। নির্বাচনী তফসিল অনুসারে 21 এপ্রিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। যাচাই বাছাই 22 ও 23 এপ্রিল। 12 মে ভোট গ্রহণের দিন ঠিক করা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত 17 বছরের রাজনৈতিক চাটুকারিতা ও ব্যক্তিগত স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। ইতিহাসকে বিকৃত করে এক ব্যক্তির সম্পত্তিতে রূপান্তর করা হয়েছিল। গতকাল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ আয়োজিত বাংলা নতুন বছর উপলক্ষে আয়োজিত আলোচনা, কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আওয়ামী সরকার ছিল ফ্যাসিবাদী ও মাফিয়াতন্ত্রের সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অতীতে বই প্রকাশের ক্ষেত্রে যে অনিয়ম বা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার বিষয়টি ছিল, তা ভবিষ্যতে পরিবর্তন করা হবে বলেও জানান। আগামীতে সৃজনশীল এবং সত্য ইতিহাস নিয়ে বই প্রকাশের প্রতিশ্রুতিও দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজেকে মাঠের রাজনীতি থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা তিনি সততার সাথে পালন করবেন। অন্যায়, অবিচার, দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, উনি আমার উপর আস্থা রেখেছেন, আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং ভবিষ্যতে যে কোনো দায়িত্ব উনি দিবেন সেই দায়িত্ব আমি পালন করার জন্যে, এই দেশের জন্যে, জনগণের জন্যে এবং আমাদের এই শহরের যে সীমাহীন সমস্যা রয়েছে সেগুলোকে নিরসনের জন্যে, এবং যখন যেই সেক্টরের যেই মানুষরাই আমার কাছে সহযোগিতার জন্য আসবেন, একজন রাজনীতিবিদ হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমি সদা প্রস্তুত থাকব। যেই সকল জিনিসগুলো আমাদের সমাজকে ধ্বংস করে ফেলে, আমাদের দেশকে ধ্বংস করে ফেলে, আমাদের রাষ্ট্রকে হুমকির মুখে ফেলতে পারে, সেগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াবো। রাজধানীতে জাপানি শিক্ষা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। অনুষ্ঠানে দেশের 130টিরও বেশি জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ডকুমেন্ট প্রসেসিংয়ের স্বচ্ছতা ও মানোন্নয়ন নিশ্চিত করার কৌশল, হালনাগাদ গাইডলাইন এবং ইমিগ্রেশন সংক্রান্ত সাম্প্রতিক চ্যালেঞ্জ ও তার কার্যকর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা কৌশল তুলে ধরা হয়। সেমিনারের শেষ পর্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের মতামত, অভিজ্ঞতা এবং পরামর্শ তুলে ধরেন। এসব সুপারিশ জাপানমুখী শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। পূর্বাঞ্চলে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুধু ক্রিকেট নয়, একাধিক খেলার আয়োজনের জন্য একটি স্পোর্টস হাব গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালকে নিয়ে পূর্বাঞ্চল স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি। পূর্বাঞ্চলে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে কয়েক বছর আগে। এর মধ্যে মূল ভেন্যুর নকশা কয়েক দফা বদলেছে, কিন্তু স্টেডিয়াম নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। শনিবার পূর্বাঞ্চল স্টেডিয়াম এলাকা পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সঙ্গে ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আমিনুল জানান, ভবিষ্যতে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করে এই স্টেডিয়াম তৈরি করা হবে। এদিকে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, প্রয়োজন অনুযায়ী স্টেডিয়ামের নকশা পরিবর্তন করা হবে, তবে সবার আগে প্রয়োজন কাজ শুরু করা। 2027-এ আমাদের এশিয়া কাপ রয়েছে এবং 2031-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে, যেখানে কো হোস্ট হিসেবে আমাদের কাজ করার আমাদের সুযোগ রয়েছে। আমরা এই পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে, আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি।
প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি। এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম, প্রজ্ঞাপন জারি। প্রতি লিটার অকটেন 20 টাকা, পেট্রোল 19 আর ডিজেলে বেড়েছে 15 টাকা, কার্যকর শনিবার রাত 12টার পর। যথাসময়ে হামির টিকা না দেয়া বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রীর। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের আশ্বাস। বজ্রপাতে সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ সহ 6 জেলায় 14 জনের মৃত্যু, বেশ কয়েকজন গুরুতর আহত, চলছে চিকিৎসা। খুলে দেওয়ার 24 ঘন্টার মধ্যেই আবারও বন্ধ হরমুজ। ভারতে তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি ইরানের। দ্বিতীয় দফা শান্তি আলোচনার চেষ্টায় তোড়জোড় পাকিস্তানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।